রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারত্বে ব্যাঘাত না ঘটায় চিকিৎসকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কাল যাচ্ছেন কক্সবাজার ও চট্টগ্রামে। আয়নাঘরের পর এবার জিআইসি সেল পরিদর্শনে বিচারকরা। 5 অগস্টের পর অনেক আলামত নষ্ট করা হয়েছে জানালেন চিফ প্রসিকিউটর। এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জিআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। ভারত হাসিনা কার্ড খেলে বাংলাদেশের বন্ধুত্ব চাইলে হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত মত রিজভির। অবৈধভাবে পণ্য মজুতের শাস্তি মৃত্যুদণ্ড বললেন আইনমন্ত্রী। সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন এনসিপি নেতাদের। কোন দলীয় ইতিহাস যেন তৈরি না হয় বললেন নাহিদ ইসলাম। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। সৌদি, তুরস্ক, পাকিস্তানের জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। স্বাগত জানিয়েছে বাহরাইন, ইয়েমেন সহ বিভিন্ন দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন চিকিৎসকদের পেশাদারত্বে বাধা না হয়ে দাঁড়ায়, এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ ভবনের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নেন তিনি, আর সেখানে বলেন জ্বালানি খাত নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানও যোগ দেন। চিকিৎসকদের পেশাগত মান রক্ষার তাগিদ দেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির দীর্ঘ পথ চলা। অনুষ্ঠানে একটি উক্তি দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসা সেবার মান উন্নত না হলে কেবল অবকাঠামোর উন্নয়ন দিয়ে সুফল মিলবে না। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। সরকার প্রধান বলেন, একটি গোষ্ঠী জ্বালানি খাত নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করতে পারি। চিকিৎসকদের পেশাগত মান রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে, এমন আহ্বান উঠে আসে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। কাল চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা দেবেন তিনি। প্রথমে যাবেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে। মাতারবাড়ির বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন। আর এর পরবর্তীতে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত চট্টগ্রামের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কোনো প্রধানমন্ত্রী সরকারের উদ্যোগে এবং দলের উদ্যোগে উনি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুরোপুরি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে যে তাদেরকে কিভাবে ঘর করে দেওয়া যায়। বাঁশখালীতে এই যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য প্রাথমিকভাবে 100 ঘর মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর সকালে এসব গোপন বন্দিশালা পরিদর্শনে যান ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা। চিফ প্রসিকিউটর জানান, 5 আগস্টের পর নির্যাতনের অনেক আলামতই নষ্ট করে ফেলা হয়েছে। পতিত সরকারের 17 বছরের শাসনামলের নির্যাতনের চিত্র ফুটে উঠেছে র্যাবের টিএফআই ও ডিজিএফআই এর জিআইসি সেলের ভেতরের চিত্র সামনে আসার পর, যা পরিচিতি পেয়েছে আয়নাঘর নামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেরিয়ে আসতে শুরু করে আর্তনাদ ও নির্যাতনের গল্প। কারো প্রাণ গেছে, কেউ শত নির্যাতন সহ্য করে 5 আগস্টের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। চিফ প্রসিকিউটর বলেন, এখানেই 1/11-র উত্তাল সময়ে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1/11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে। এদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সঙ্গে মিল নেই এই আয়নাঘরের। করা হয়েছে সেই জায়গায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারত শেখ হাসিনা কার্ড খেলবে, আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবে, সেটা হবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন, এমন রাজনীতি করা যাবে না যা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে পারে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, কিন্তু দিল্লি যেভাবে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়েছে, এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়ে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে জুলাই শহীদদেরও বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে ভারত। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। সারা দেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে বলেও আইনমন্ত্রী জানান। যারা এই সিন্ডিকেট করে কিনবো না বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, আইনগতভাবে তারা দণ্ডের মুখোমুখি হবে। এখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। ত্রিদেশীয় সীমান্ত এখন যেন 3 সশস্ত্র গোষ্ঠীর ডেঞ্জার জোন। অভিযোগ রয়েছে, পাহাড়ের অস্থিরতা তৈরি করতে একজোট হয়েছে আরাকান আর্মি, ইউপিডিএফ এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র উইং কেএনএ। স্বাভাবিক জীবনে ফেরা জেএসএস এর সদস্যরা জানান, মিজোরাম ও আলীকদম সীমান্ত দিয়ে আসছে ভারী অস্ত্র। সহকর্মী মাসুদ আল আবুনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। পার্বত্য চট্টগ্রামের এই অপরূপ প্রকৃতির অন্তরালে রয়েছে অস্ত্রের ঝনঝনানি আর পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য। অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি আরাকান আর্মি, ইউপিডিএফ এবং কেএনএ পাহাড়ে নতুন করে অস্থিরতা তৈরি করতে একজোট হয়েছে। মিজোরাম ও আলীকদম সীমান্ত দিয়ে আসছে মাঝারি ও ভারী ধরনের আধুনিক মারণাস্ত্র। অনুসন্ধানের এক পর্যায়ে সন্ধান মেলে কেএনএফ এর এক প্রাক্তন সদস্যের। সম্প্রতি স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। বান্দরবানের রুমায় তার দেয়া গোপন স্থানে দীর্ঘ অপেক্ষার পর মুখোমুখি হয় নিউজ 24 এর ক্যামেরায়। জানান নানা চাঞ্চল্যকর তথ্য। 2005 সালে ওখানে চলে গেছে। আপনার ওয়াইফও ছিলেন? ওয়াইফও ছিল।
ভালো আচরণ করে নেয়, ভালো ট্রেনিং করছি আমি। রুম থেকে অস্ত্রগুলো নিয়ে আসছে। কি অস্ত্র ছিল? অস্ত্র বলতে শটগান। কথা হয় জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা আরো এক তরুণের সঙ্গে। প্রায় 5 বছর মতো থাকছে জেএসএস। এখানে যাওয়ার সাথে সাথে ট্রেনিং হলাম ইন্ডিয়ার বর্ডার সাথে আপনার ওই বাংলাদেশ থেকা খাওয়া আছে না, ওই পারে এখানে জঙ্গলের মধ্যে ট্রেনিং দেয়। অস্ত্র কোথায় দিকে আছে সেটা আমরা জানি না। AK-47, LMG, তারপরে এই কার্বায়ন, M60, তারপরে আরো ওই 303। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে অস্ত্র হাতে নেয়া কেউ যদি সশস্ত্র পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদেরকে দেয়া হবে সব ধরনের সহায়তা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় জেএসএস ও ইউপিডিএফ এর নেতাদের সঙ্গে। জেএসএস বলছে তাদেরকেও অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে আপত্তি নেই। আমরা তো সাধুবাদ জানাবো হচ্ছে তারা যদি নিরস্ত্র হয়। 3 সশস্ত্র গোষ্ঠীর জোটবদ্ধ হওয়ার বিষয়ে মন্তব্য করেন। বক্তব্যগুলো থাকবে না, সমস্যা সমাধান হয় এগুলো থাকবে না তো। আর এই যে কি আছে না এত ফাঁসি, গণতান্ত্রিক সংস্কার কি আছে না। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে সরকার স্থায়ী কার্যকর উদ্যোগ নিলে পাশে থাকার আশ্বাস জেএসএস প্রতিনিধির। তবে চুক্তির সংশোধন নয়, দ্রুত বাস্তবায়ন দাবি তাদের। গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে যদি এরা সমাধান করতে চায় সরকারের মাধ্যমে সম্ভব। ইউপিডিএফ এর মুখপাত্র বলেন স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা তাদেরও আছে। জি আমরা রাজি, ওগুলা বসার জন্য আমরা তো রাজি। স্বাভাবিক জীবনে ফিরে আসা তো এটা একটা লং প্রসেসিং বিষয়। যদি ওরকম যদি আপনার পরে তাহলে আপনার ওরকম স্বাভাবিক জীবনে আসার সম্ভব আর কি। 96 সালে শান্তি চুক্তি হয়েছিল, ওই ধরনের যদি কিছু হয় জি অবশ্যই 100% আমি সাধুবাদ জানাই। 3টা সংগঠন কি এক হয়েছেন এরকম একটা অভিযোগ শোনা যাচ্ছে। আমি তো খাগড়াছড়িতে ওইরকম তাদের ওইরকম সংগঠনের কার্যক্রমটা নাই, আসলে ওই বিষয়টা আমার কাছে অবগত না। চুক্তি যদি সরকার বাস্তবায়ন না করে তখন একটু পূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের গণতান্ত্রিক লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। কেএনএফ, আরাকান আর্মি এবং ইউপিডিএফ এক হয়েছে এরকম একটা অপপ্রচার আমরা প্রতিনিয়ত জানতে পারছি। তবে কেএনএ, আরাকান আর্মি এবং ইউপিডিএফ এর এক হওয়ার বিষয়টি অপপ্রচার বলে জানান ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গমার্মা। এই আত্মসমর্পণ যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এই অশান্ত পাহাড়ে একদিন শান্তি ফিরবে। মাসুদা লাবণী, নিউজ 24, বান্দরবান, রুমা। জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাসে তৈরি না হয়ে জাতীয় ইতিহাসের কেন্দ্র থাকে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। আর বলেন, জুলাইয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জুলাই জাদুঘরকে শৈল্পিক ও সঠিকভাবে ব্যবহার করতে হবে। এর আগে সকালে নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সাথে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শনকালে আন্দোলনের স্মারক, ছবি ও দলিল দেখেন এবং নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। দর্শক, জুলাই জাদুঘর নিয়ে আরও আমরা তথ্য জানবো, যুক্ত হব সহকর্মী রাশেদ রায়হানের সঙ্গে। রাশেদ, জানাবেন জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন এসে? একটি রক্তাক্ত অভ্যুত্থান এবং সেই জনরোষের প্রধান জায়গা ছিল শেখ হাসিনার বাসভবনকে ঘিরে। এবং 5 আগস্ট দুপুরের পর যখন মানুষ জানতে পারে যে তিনি আর নেই, তিনি পালিয়ে গেছেন, জনরোষের মুখে সরকারের পতন হয়েছে, তারপরে কিন্তু ক্ষুব্ধ জনতা ফেটে পড়ে এবং চলে আসে এই শেখ হাসিনার সেই বাসভবনে। সেটিকে ঘিরেই কিন্তু এখন মানুষের উন্মাদনা এবং অনেক প্রতীক্ষার পরে সেই জায়গাটিকে এখন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেটি এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত লাভ করেছে। এবং আমার ঠিক সামনেই রয়েছে প্রতীকী গণকবর, যেখানে 4000-এরও বেশি মানুষের নাম বিভিন্ন জায়গায় খোদাই করা রয়েছে। বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার যারা, তাদের নাম এবং জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের নাম এই জায়গা জুড়ে রয়েছে। এবং এই প্রতীকী গণকবরের পাশেই রয়েছে বিডিআর হত্যাকাণ্ডে
পিলখানায় 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে সহকর্মীরা একজনের লাশ নিয়ে যাচ্ছেন, সেই কফিন বাকি একটি ভাস্কর্য এখানে রয়েছে এবং এগুলোই কিন্তু আসলে দর্শনার্থীরা উপভোগ করছেন, ঘুরে ঘুরে দেখছেন জুলাইয়ের যে রক্তাক্ত স্মৃতি, যে স্মৃতি এখনও দগদগে। অনেকেই বলছিলেন যে রক্তের দাগ আসলে এখনও শুকায়নি। সেই যারা আন্দোলন করেছিলেন তাদের রক্তাক্ত শার্ট, আবু সাইদ, ওয়াসিম আকরাম, জাবির ইব্রাহিম থেকে শুরু করে অন্যান্য আরও যারা শহীদ হয়েছিলেন তাদের সেই স্মৃতি মাখা শহীদ আনাসের চিঠি, সে সমস্ত সকল কিছু কিন্তু সংগৃহীত রয়েছে এই স্মৃতি জাদুঘরে। সেগুলো আসলে মানুষ ঘুরে ঘুরে দেখছেন এবং প্রতি শনি থেকে বুধবার পর্যন্ত সকাল 11টা থেকে এই জাদুঘর শুরু হয় তাদের কার্যক্রম এবং সেটি সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এবং সেই অনুযায়ী কিন্তু আজ 11টার পরই আসলে দর্শনার্থীরা প্রবেশ করা শুরু করেন এবং তার আগে সকালবেলা 9টার পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ 50 সদস্যের একটি দল তারা আসেন। এসে তারা জুলাই জাদুঘর পরিদর্শন করেন, তারা তাদের মতামত ব্যক্ত করেন। তারা জানিয়েছেন দলীয়করণ যাতে কোনোভাবে এই স্মৃতি জাদুঘরকে কোনোভাবে করা না হয় এবং সাহিত্য শাসন প্রতিষ্ঠা করার কথা বলেছেন এবং জনবল সংকটের অভিযোগ করেছেন, নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ, যাতে ভোগান্তিতে কোনো না পড়ে সে কারণে যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের আহ্বান আসলে নাহিদ ইসলাম জানিয়েছেন। এছাড়াও যারা ঘুরে দেখছেন তারা আসলে বলছেন যে জুলাই তাদের কাছে একটি আবেগের জায়গা, এই জুলাই যাতে হারিয়ে না যায় সে কারণেই কিন্তু তারা আসলে এই স্মৃতি যাতে ভুলে না যায় সেটি কিন্তু নীরবে আসলে এই যে স্মৃতি বিজড়িত জায়গা অর্থাৎ যে গণভবন অর্থাৎ এখন যেটি জুলাই স্মৃতি জাদুঘর সেটি আসলে বহন করছে, সে বার্তা বহন করছে এমনটাই আসলে মানুষ বলছেন এবং বেশ উৎসব আমেজের সাথে সবাই আসলে এই জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন। এই ছিল আমার থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সংসদের দাবি আদায় না হওয়ায় সড়কে নেমেছে বিরোধী দল, জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে মিন্টো রোডে তার সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে জুলাই এখনো শেষ হয় নাই এই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এমন কথা জানান তিনি বলেন, শহীদ পরিবারের প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন। ইতিহাসে যা নিয়ে অবদান আছে সবার প্রতি শ্রদ্ধাশীল জামাত। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে এখনো জুলাই শেষ হয়নি। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। রাজুকের কার্যক্রমে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভূমিকম্প ঝুঁকিতে দেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় রাজুকের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, ভূমিকম্প নিয়ে দেশে গবেষণার ঘাটতি দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোর অভিজ্ঞতা অনুসরণের পরামর্শ দিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, ভবনের নকশা ও নির্মাণ কাজ যথাযথ হলে উচ্চ ভবন নির্মাণে বাধা নেই। 240 জন ইন্সপেক্টরের মধ্যে এখন এই সব কিছু তো নাই, কিছু সাসপেন্ড, কিছু চাকরিচ্যুত, কিছু এইভাবের মধ্যে আমার এখন 130-135 জনের মতো রানিং আছে। বাকিগুলো থাকবে না যদি আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। দিস ইজ দ্য সিচুয়েশন। বাট আমি চেষ্টা করতেছি, আমি মোটিভেশনও করি, শাস্তিও দেই, সবকিছু করি। কাজে এটা আপনাদের জানানোর উদ্দেশ্য হলো যে অ্যাকচুয়ালি আমরা বসে নেই। মাদকের কারবার করে কয়েক বছরেই বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। এমন অনেকেই রয়েছেন রাজশাহীতে। তাদের বিরুদ্ধে ততটা তৎপরও নয় আইন শৃঙ্খলা বাহিনী, আর এতে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের আশীর্বাদে ধরাছোঁয়ার বাইরেই থাকছেন মূল হোতারা। সহকর্মী মতিউর মর্তুজার 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। রাজশাহীর গুদাগাড়ির শেষ মোহাম্মদ শিশু আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি, প্রায় শূন্য থেকে এখন কয়েক কোটি টাকার মালিক। মাদকের মামলা আছে হাফ ডজন, আছে অর্থ পাচারের অভিযোগও। বিপুল সম্পদের বিষয়ে নেই সদুত্তর, তবে দাবি করছেন তাকে ফাঁসানো হয়েছে। আমাকে তো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এর আগে, জানেন না? সব মিথ্যা মামলা, সব রাজনৈতিক ভাবে হয়রানি করেছে আমাকে। মাদকের কারবার করে বাঘা উপজেলার রুবেল মোল্লাও গড়েছেন অঢেল সম্পদ। এসব করেছেন নিজের গ্রামের পাশাপাশি রাজশাহী শহরেও। আসামি 7 মামলার। ছিল ভাই, এক সময় ছিল তো আমার নামে মামলা এই আর হইলো সবগুলা শেষ হয়ে গেছে, 3টা আছে। ওগুলি ভাই আমার ওই যে চাচার নাম শুনেছেন, কালাম মোল্লার নাম শুনেছেন? ওই যে চাচার, আমি তখন হলো চাচা বাইসে থাকতে চাচার সাথে থাকতো, চাচার হুকুম শুনতো, তখন অযথা হলো ওইসব পালাতক মামলা হয়েছিল ভাই।
স্থানীয় মাদকের কারবারিরা জানান তাদের দৈন্যদশা ছিল কয়েক বছর আগেও। লাইসেন্স ঠিকাদারি দেখাবে যারা কোন জায়গার লোক ভালো করে কইল সবাই ওই জায়গার দোতলা বাড়ি করেছে, একটা খামার করেছে। 10-15 বছর আগে তাদের কিছু ছিল না, আমরা যতক্ষণ জানি আর কি। চোখের সামনে এমন কোটিপতি মাদকের কারবারি হাজারেরও বেশি। তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী। যারা সমাজের শত্রু, তারা জাতিকে নিঃশেষ করেছে, তারা সবচেয়ে বড় এনিমি। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি তারা তৎপর। যে মোটা দাগে যেটা আমরা বলি, আমাদের 184 জন মাদক ব্যবসায়ী তালিকা রয়েছে। পর্যায়ক্রমে আমরা সেটাতেও হাত দেবো, কিন্তু প্রাথমিকভাবে আমরা 20 জনকে নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা তাদের এরকম গডফাদারদের তালিকা করেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পিছনে রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া, তাই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মাদকের কারবারিরা। সেই সিন্ডিকেটের রুট অনেক শক্ত, যার কারণে এই রুটটাকে উপড়ে ফেলা যায় না। বিশেষজ্ঞরা বলছেন শুধু তালিকা বা তদন্তে আটকে থাকলে চলবে না, মাদকের কারবারিদের বিরুদ্ধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী। প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার পথে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্টকে স্বাগত জানিয়েছে বাহরাইন ও ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশ। ভবিষ্যতে আরও দেশের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও ইরানের দাবি এই কাগুজে চুক্তি রিয়াদকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। এক নিরাপত্তা বলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান স্বাক্ষর করেছে যৌথ প্রতিরক্ষা চুক্তি মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট। পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতা ও পারমাণবিক সক্ষমতা, তুরস্কের ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, 3 দেশের সক্ষমতাকে এক প্ল্যাটফর্মে আনছে এই চুক্তি। এতে ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চলে নতুন কৌশলগত শক্তি বলয় তৈরির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ ও মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার প্রতি অনাস্থায় নতুন নিরাপত্তা অংশীদারিত্বের কারণ বলে মনে করেন চেথাম হাউসের সিনিয়র রিসার্চ ফেলো গালিব দালে। ইসরায়েল ও ইরানের সংঘাত অন্য দেশগুলোকে নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। একই সঙ্গে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার প্রতিও অনাস্থা তৈরি হয়েছে। এই জোট আরও বিস্তৃত হতে পারে। সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় রয়েছে মিশর, কাতার, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। চুক্তিকে স্বাগত জানিয়েছে ইয়েমেন, বাহরাইন সহ একাধিক দেশ। তবে চুক্তির সমালোচনা করছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না। নীরব দাস, নিউজ 24। পশ্চিমা শত্রুদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, সামরিক চাপ দিয়ে তেহরানকে দুর্বল বা অস্থিতিশীল করার প্রতিপক্ষের চেষ্টা ব্যর্থ হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে ইরানের পার্লামেন্টে একটি বিল নিয়ে আলোচনা চলছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।